আজ দেশের ৮ জেলায় ঝড় বৃষ্টির আভাস, নদীর পানি বেড়ে প্লাবিত নিম্নাঞ্চল, টানা বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা। জমে উঠেছে কোরবানির পশুর হাট, ৫ বছরের বকেয়া না পাওয়া ও লবণের দাম বাড়ায় চামড়া ব্যবসায়ীদের হতাশা। ঈদ ঘিরে ঢাকা টাঙ্গাইল যমুনা মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ঢাকা সিলেট মহাসড়কে যানজটে দুর্ভোগ। এবং কোরবানি উপলক্ষে বেড়েছে মশলার চাহিদা, পর্যাপ্ত সরবরাহের পরও ব্যবসায়ীদের বিরুদ্ধে দাম বাড়ানোর অভিযোগ। স্বাগত। এখন জনপদে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন আনি। ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম সহ দেশের ৮ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া গত কয়েকদিনে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে প্লাবিত হয়েছে রাঙামাটির ৫ উপজেলার ১৬টি ইউনিয়ন। এতে পানিবন্দী রয়েছে প্রায় ২৪,০০০ মানুষ। এ নিয়ে আরও জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন জিয়াউর রহমান জুয়েল। প্রথমে জুয়েল, আপনি জানাবেন বাসিন্দাদের নিরাপদ আশ্রয় নিতে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, এছাড়া আজকের বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাবেন। ইনি বলে রাখি যে গত ২৮শে মে থেকে মূলত রাঙামাটিতে যে বর্ষণ শুরু হয়েছিল সেটি কখনো ভারী কখনো মাঝারি। এই অবস্থায় মূলত পাহাড়ের পাদদেশে যারা ঝুঁকিপূর্ণ বাসিন্দা ছিলেন তাদেরকে যেমন আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে, একই সঙ্গে যে এই অতি বর্ষণ এবং যে উজান থেকে নেমে আসা পাহাড়ে ঢলে সেখানে আসলে কাপ্তাই হ্রদের পানি উচ্চতা বেড়ে গিয়েছে, যে কারণে কাপ্তাই হ্রদ কেন্দ্রিক যে আশেপাশের যে উপজেলাগুলো রয়েছে এর মধ্যে ৫টি উপজেলার অন্তত ১৬টি ইউনিয়ন মূলত প্লাবিত হয়েছে, যেখানে অন্তত ২৪,০০০ মানুষ এই আকস্মিক দুর্যোগের মুখে পড়েছেন। উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন সার্বক্ষণিক নজরদারি রেখেছেন। তারা ইতিমধ্যে যারা দুর্যোগে পড়েছেন এমন বাসিন্দাদের স্থানীয় আশ্রয় কেন্দ্রগুলোতে তোলার চেষ্টা করেছেন, অনেকেই উঠেছেন এরই মধ্যে এবং সেখানে ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছেন। আমি কথা বলেছিলাম রাঙ্গামাটি সদরের যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন, তিনি বলেছেন যে পাহাড় ধসের ঝুঁকিতে এখানে রাঙ্গামাটি সদরের ২টি আশ্রয় কেন্দ্রে, একটির মধ্যে লোকনাথ মন্দিরে ১১২ জন আশ্রয় কেন্দ্রে উঠেছেন এবং একই সঙ্গে রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয় সেখানে আসলে ৭৩ জন মানুষ আশ্রয় নিয়েছেন। এর বাইরে যদি বলি লংগদু উপজেলায় বাঘাছড়ি এবং বিলাইছড়ি, জুরাছড়ি, এই ৪টি উপজেলায় সেখানে যে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে, আকস্মিক যে পানি বেড়ে গিয়ে সেখানে আসলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা ব্যাপকভাবে নজরদারি রেখেছেন, ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। জেলায় এই ধরনের পরিস্থিতিতে ২৪৬টি আশ্রয় কেন্দ্র খোলা রয়েছে এবং একই সঙ্গে জেলা প্রশাসনের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে, যেখানে সার্বক্ষণিক আসলে এই উপজেলাগুলোর সঙ্গে মনিটরিং করা হচ্ছে এবং আবহাওয়ার যে পরিস্থিতি তৈরি হচ্ছে ব্যাপকভাবে প্রচারণা চালানো হচ্ছে, যারা দুর্গত অবস্থায় রয়েছেন তাদেরকে যেন স্থানীয় আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া হয়। আপনি জানেন যে ৭২৫ বর্গ কিলোমিটার আয়তনের যে কাপ্তাই হ্রদ, এটি মূলত অনেক সময় পরিস্থিতি এমন দাঁড়ায় যে উজানে রয়েছে, বিশেষ করে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ে ঢলে এই উচ্চতা বৃদ্ধি পায়, তখনই মূলত এই ধরনের পরিস্থিতি তৈরি হয় এবং মানুষজনের ভিতরে এক ধরনের আতঙ্ক তৈরি হয়। অনেক শিশুরা আসলে এই ধরনের পরিস্থিতিতে ডুবে প্রাণহানির ঘটনা আমরা এর আগের বছরগুলোতে লক্ষ্য করেছি। সব মিলিয়ে যেটি বলা চলে যে এই পরিস্থিতি যতটা আসলে বর্ষা না কমা পর্যন্ত, বৃষ্টি বাদল না কমা পর্যন্ত এই পরিস্থিতি স্বাভাবিক হবে না বলে বলছেন স্থানীয় প্রশাসন। তবে সার্বক্ষণিক তারা নজরদারি রেখেছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য এবং সেই পরিস্থিতি তারা সামাল দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছেন। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। এনি রাঙ্গামাটিতে ভারী বর্ষণের খবর জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। স্রোতের কাছে হার মানছে স্থানীয়দের প্রাণপণ চেষ্টা। কুশিয়ারা নদীর বাঁধ উপচে সিলেটের জকিগঞ্জের বেশ কয়েকটি গ্রামে ঢুকছে পানি। প্রতি বছর ঢলের জলে এমন দুর্ভোগে প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে দুষছেন এলাকাবাসী। বিপদসীমার উপর দিয়ে কুশিয়ারার পানি বইছে এমন যুক্তি দেখিয়ে দায় সেরেছে পানি উন্নয়ন বোর্ড। আর স্থানীয় প্রশাসনের দাবি, বন্যা মোকাবেলায় নেওয়া হয়েছে সব প্রস্তুতি। সন্দীপন শুভর প্রতিবেদনে বিস্তারিত ছবি তুলেছেন সেলিম মিয়া। উজানের ঢল এবং ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট প্লাবন থেকে বাঁচতে আপ্রাণ চেষ্টা করছেন জকিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রাড়াই গ্রামবাসী। শুধু রাড়াই গ্রাম নয়, বরং সদর ইউনিয়নের মমিনপুর, মানিকপুর, পলাহাট সহ মোট 20টি গ্রামে ঢুকেছে বানের পানি। চরম দুর্ভোগে পড়েছেন এলাকার হাজার হাজার মানুষ।
বর্তমানে আমরা রাস্তাঘাট বাড়িঘরের অনেক পানি ঢুকে গেছে, যারা নিচ অবস্থায় বাড়ি আছে তাদের বাড়িঘরে পানি ঢুকে গেছে। এই জায়গাটায় ভাঙ্গে এবং যখন কন্ট্রাক্টর আসে তখন নিচের থেকে মাপটানে দেওয়ার সময় এটারে আরো কমাইয়া দেয়। এই এলাকার খুবই ভয়ঙ্কর অবস্থা, আমরা স্কুল কলেজ সবকিছু ডুবে গেছে, এর বাদে আমাদের বাড়িঘর ডুবে গেছে, আমাদের অনেক কষ্ট হচ্ছে। আমরা 2022 থেকে এটা আমরা ধারাবাহিক একটা রুটিনের মধ্যে পরিণত হয়েছে। মানুষ বাড়িঘর ছাড়িয়া মানুষ বাড়া গিয়া আছে, এখন আমরা ওই বাজুত আছি, আমরা বানচান দিয়া খুব কষ্ট আমরা আছি রাখা। হঠাৎ বানের জলে তলিয়ে যাওয়া গ্রামবাসীর অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্টদের অবহেলায় প্রতি বছর ভারী বৃষ্টিপাত এবং উজানের ঢলে বন্যায় প্লাবিত হয় উপজেলার প্রায় অর্ধশত গ্রাম। গাঁওলায় চান্দা তুলিয়া 500, 1000, 2000, 5000 দেশ বিদেশি সারা মিল দিয়া। আর দয়া করে পানি উন্নয়ন বোর্ডে কইও আমরা রারাই গাঁও আর ব্যবসা তাইতা না। সবচেয়ে বড় প্রবলেম হয়েছে পানি উন্নয়ন বোর্ডের যে কার্যকলাপ যেগুলো এগুলো আবার সব দুর্নীতি আর সময় মতো কাজ করে না। এক মাসে এসা 2 থেকে 1 ঘন্টা কাজ করে, এরপরে তারা চলে যায়। বৃষ্টির দিনে আবার এসা ব্লকে কাজ লাগে, তারপর বলে যে বৃষ্টির জন্য আমরা পারি নাই। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে সুরমা ও কুশিয়ারার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বেশ কয়েকটি বাঁধ উপচে বন্যার সৃষ্টি হয়েছে। জকিগঞ্জ, কানাইঘাট এবং বিয়ানীবাজার এলাকায় কুশিয়ারা নদীর পানি উপচে লোকালয়ে কিছুটা পানি প্রবেশ করছে এবং বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে ভারতে যেহেতু বৃষ্টিপাত কমে যাচ্ছে, তো আশা করা যায় আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। এদিকে জকিগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম এবং পৌর এলাকায় পানিবন্দী মানুষের দুর্দশা লাঘবে এবং স্থায়ী বন্যা পরিস্থিতি মোকাবেলায় 57টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। বিপদসীমার উপর দিয়ে পানিটা প্রবাহিত হচ্ছে, বিভিন্ন জায়গায় পানি উপচে কিছু পানি ঢুকতেছে এবং অতিবৃষ্টির কারণে কিছু জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। আমাদের 57টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত আছে, শুকনো খাবার রয়েছে এবং যে কেউ, আমাদের কন্ট্রোল রুম খোলা আছে, যে কোনো পরিস্থিতিতে যে কেউ আমাদের সহযোগিতা পাবেন। এছাড়াও জেলার যে কোনো উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটলে উদ্ধার কার্যক্রম এবং ত্রাণ সহায়তা প্রদানে জেলা প্রশাসনের সার্বিক প্রস্তুতি রয়েছে বলে জানান সিলেটের জেলা প্রশাসক। একই সাথে জেলায় প্রস্তুত রাখা হয়েছে মোট 587টি আশ্রয় কেন্দ্র। এরকম বর্ষণ অব্যাহত থাকে, সেক্ষেত্রে যদি বন্যা একটু দীর্ঘ সময় থাকে অথবা পানি দীর্ঘ সময় ওয়াটার লগিং হয়ে থাকে, সেটার ক্ষেত্রে আমরা আমাদের যে আশ্রয় কেন্দ্র আছে সেগুলোর মাধ্যমে সেবা দেওয়ার চেষ্টা করব। আর যারা নিজ নিজ জায়গায় থাকবে তাদেরকে আমরা ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য পর্যাপ্ত জলযান এবং স্বেচ্ছাসেবী প্রস্তুত করে রেখেছি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সিলেটের 11টি পয়েন্টের মধ্যে মোট 4টি পয়েন্টে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও বাকি 6 থেকে 7টি পয়েন্টের পানিও বিপদসীমা ছুঁই করছে। কুশিয়ারা নদীর পানি এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং দানবের রূপ নিয়েছে এই কুশিয়ারা। জকিগঞ্জ ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম ইতোমধ্যেই প্লাবিত হয়েছে। রাড়াই গ্রামের এই বাঁধটি ভেঙে যাওয়ায় প্লাবনের মুখে পড়েছে হাজার হাজার পরিবার। পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি এবং স্থানীয় প্রশাসনের কর্তব্যহীনতাই এর প্রধান কারণ হিসেবে বলছেন স্থানীয় জনগণ। সন্দীপন শুভ, এখন জকিগঞ্জ, সিলেট। টাঙ্গাইল ও নাটোরের সড়ক দুর্ঘটনায় বাবা ছেলে সহ 5 জন নিহত হয়েছেন, আহতও হয়েছেন অন্তত 3 জন। সকাল 10টার দিকে টাঙ্গাইলের করাতিপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে বাবা ছেলে সহ 3 জন নিহত হন। এই দুর্ঘটনায় আহত হন আরও 3 জন। অন্যদিকে নাটোরে বিকল পিকআপের চাকা খুলতে গিয়ে অপর পিকআপের চাপায় চালক সহ 2 জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে শহরের চকবৈদ্যনাথ চামড়া আড়ত এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সোমবার রাত 12টার দিকে শহরের চকবৈদ্যনাথ চামড়া পুট্রি এলাকায় চাপায়ের কানসার থেকে ছেড়ে আসা পাবনাগামী একটি আম বোঝাই পিকআপের চাকা পাংচার হয়ে যায়। এ সময় চালক রনি আর আম ব্যবসায়ী মজিদ গাড়ি থেকে নেমে চাকাটি পরিবর্তন করছিলেন। এমন সময় দ্রুত গতির একটি পিকআপ তাদের চাপা দেয়, এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঈদ ঘনিয়ে আসায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। বেচাকেনা বাড়লেও বৈরী আবহাওয়ায় ভোগান্তিতে পড়ছেন ক্রেতা বিক্রেতারা। পশুর হাটের আরও খবর জানাতে চট্টগ্রামের বিবির হাট থেকে কাজী মাহফুজ, বরিশাল থেকে ফিরদাউস সোহাগ ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে যুক্ত হয়েছেন ইমরান আলী সজীব। শুরুতে যাচ্ছি চট্টগ্রামে। মাহফুজ, পশুর হাটের বেচাকেনায় বৃষ্টির প্রভাব পড়েছে কিনা জানাবেন। দেখুন, আগামী 3 দিন পরে কিন্তু কোরবানির ঈদকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরের যে
13টি স্থায়ী অস্থায়ী পশুর হাট রয়েছে, সবগুলো কিন্তু এখন পুরো দমে বসেছে। তবে বেচা বিক্রি প্রত্যাশিত নয় বলছেন এখানকার যারা বিক্রেতা। বিশেষ করে বেচা বিক্রিতে বাঁকড়া বেঁধেছে মূলত বৃষ্টি এবং বৈরী আবহাওয়া। আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, কখনো ভারী কখনো মাঝারি কিংবা কখনো অতি ভারী বৃষ্টি হচ্ছে, যার কারণে তার প্রভাবটি গরুর হাটগুলোতে এসে পড়েছে। ক্রেতারা যেমন আসতে পারছেন না, বিক্রেতারাও অনেকটা হতাশ হচ্ছেন বিক্রি করতে না পেরে। এখানে আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন বিশেষ করে দূর দূরান্ত থেকে, উত্তরবঙ্গ থেকে যারা পশু নিয়ে এসেছেন তারা বেশ হতাশ, কারণ 3-4 দিন 5 দিন হয়েছে পশু নিয়ে আসছে, এখনও পর্যন্ত অনেকে একটি পশু বিক্রি করতে পারেনি। মূলত ক্রেতা না আসার কারণে এর প্রভাবটি পড়েছে। আর দামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গেল বছরের চাইতে এবার পশুর দাম 10% পর্যন্ত বেড়েছে। এক্ষেত্রে যারা বিক্রেতা আছেন তারা বলছেন মূলত গোখাদ্যের দাম বেড়ে যাওয়া, একই সাথে পশু লালন পালনের ক্ষেত্রে যে খরচ সেগুলো বেড়ে যাওয়ার কারণে মূলত সেটি দামের উপর এসে পড়েছে। আর ক্রেতারা বলছেন বিশেষ করে ছোট এবং মাঝারি আকারের যে গরুগুলো আছে সেগুলো তাদের চাহিদা একটু বেশি, আর সেই চাহিদাকে পুঁজি করে অনেক ব্যবসায়ী দাম বাড়িয়ে দিচ্ছেন এমনটি বলছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে সর্বনিম্ন 90 থেকে 1 লাখ টাকার গরু যেমন রয়েছে, তেমনিভাবে এখানে আমরা এই হাটে 12 থেকে 15 লাখ টাকার পশু দেখতে পাচ্ছি। তবে বেচা বিক্রি অনেকটাই কম এমনটি বলছেন বিক্রেতারা। চট্টগ্রামের কথা যদি বলি, এবার চট্টগ্রামে 9 লাখের মতো পশুর চাহিদা রয়েছে। এর মধ্যে স্থানীয়ভাবে উৎপাদন করা হয়েছে 8,60,000, 35 থেকে 40 হাজারের মতো পশুর ঘাটতি রয়েছে। যদিও প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে এই ঘাটতি সহজেই পুষিয়ে যাবে, কারণ হচ্ছে চট্টগ্রামের বাইরে পার্বত্য যে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান থেকে পশু আসছে বাজারগুলোতে, পাশাপাশি উত্তরবঙ্গ থেকেও কিন্তু বেশ পশু আসছে, যার কারণে ঘাটতির যে বিষয় বলা হচ্ছে সেটি তেমন বেশি চাহিদার মধ্যে প্রভাব পড়বে না। তবে দামের যে বিষয়টি সেটি নিয়ে কিন্তু ক্রেতা এবং বিক্রেতার মধ্যে অনেকটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এবার চলে যাব বরিশালে, সেখানে আছেন সোহাগ। আপনি জানাবেন বরিশালের হাটে পশুর সরবরাহ ও বেচাকেনা কেমন? আপনাকে ধন্যবাদ। বরিশালে বেশ কয়েকটি পশুর হাট রয়েছে। আমি আজকে এসেছি বরিশালের চরমনাইয়ের পশুর হাটে। এখানে আমরা যেটা দেখছি যে গত রাতে ঝড় হয়েছিল, সেই ঝড়ের কারণে পশুর যে শেডগুলো রয়েছে অস্থায়ীভাবে তৈরি করা হয়েছিল বাঁশ দিয়ে, সেই শেডগুলো কিন্তু উড়িয়ে নিয়ে গেছে। এই কথাটির অর্থ হচ্ছে এটাই যে আজকে বেচাকেনা শুরু হওয়ার কথা ছিল পুরো দমে, কিন্তু এখন পর্যন্ত সেটি আমরা দেখছি না। আমরা এখানে ক্রেতা দেখছি, বিক্রেতা দেখছি, তাদের উভয়ের সঙ্গে কথা বলেছি। দুই পক্ষই দেখছি নিজ নিজ অবস্থান বা জায়গা থেকে বেশ হতাশা প্রকাশ করেছেন। যারা ক্রেতা তারা বলছেন গরুর দাম এবছর তুলনামূলক আগের চেয়ে বেশি চাওয়া হচ্ছে। যেমন হিসেব করে তারা যেটি বলছেন 10 থেকে 15% পর্যন্ত এখানে গরুর দাম গত বছরের তুলনায় বাড়তি চাওয়া হচ্ছে বলে তারা আমাদের কাছে বলেছেন। একইভাবে বিক্রেতারাও কিন্তু এই কথাটি বলছেন। তারাও বলছেন যে গোখাদ্যের দাম বেড়ে যাওয়া সহ আনুষঙ্গিক সব খরচ বেড়ে যাওয়ার কারণে কিন্তু তারা যে গরুর দামটি তাদেরকে বাড়তি দামে কিনতে হয়েছে এবং সেই কারণেই বাড়তি দামে বিক্রি করার জন্য গরুর দাম বাড়তি চাওয়া হচ্ছে, তারাও বিষয়টি স্বীকার করেছেন। একটু জানিয়ে রাখি যে চরমনাইয়ের এই পশুর হাটের একটি বিশেষত্ব রয়েছে। এটি ঐতিহ্যবাহী একটি পশুর হাট। এই চরমনাইতে কিন্তু আসলে প্রত্যেকটি গরুর সাইজ যে ধরনেরই হোক, ছোট হোক কিংবা বড় হোক, মাত্র 100 টাকা এখানে হাসিল নেওয়া হয়। আর খাসির জন্য হাসিল নেওয়া হয়, বড় হোক ছোট হোক, মাত্র 50 টাকা। এই ঐতিহ্যের কারণে কিন্তু এখানে দাম কম রাখা হয়। এছাড়া আরও একটি বিষয় এখানে রয়েছে, সেটি হচ্ছে এখানে কিন্তু যে দালালি, তারপরে ছিনতাই, টাকা পয়সার যে নিরাপত্তার যে বিষয়টি, এটি কিন্তু এখানে একেবারেই রয়েছে এবং ছিনতাইয়ের যে বিষয়টি এটি কিন্তু এখানে খুবই কম, একেবারে নাই বললেই চলে। এসব কারণে কিন্তু কোরবানি করতে যারা আসেন, যারা কোরবানির পশু কিনতে আসেন, তারা কিন্তু স্বচ্ছন্দ অনুভব করেন এবং সে কারণেই কিন্তু এই চরমনাই পশুর হাটে দূর দূরান্ত থেকে বরিশালের মানুষ ছুটে আসেন এখানে কোরবানির পশু
কেনার জন্য। তো আমরা যেটা দেখছি এই কোরবানির পশুর এই হাটটি কিন্তু নাম একেবারে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটে আসেন। এই মাঠটি কিন্তু প্রায় 2 কিলোমিটারের লম্বা মাঠ এবং চওড়ায়ও কিন্তু প্রায় আধা কিলোমিটারের বেশি। তো এত বড় মাঠে এই মুহূর্তে মাত্র 1000 খানিক গরু রয়েছে, কিন্তু সেগুলো ছড়িয়ে ছিটিয়ে, যে কারণে মনে হচ্ছে খুবই অল্প। এত বিশাল মাঠে যে কয়টি গরু রয়েছে 1000 খানিক গরু, মাঠের তুলনায় কিন্তু খুবই কম। আর এই কারণেই কিন্তু এখানে কেনাবেচার এখন পর্যন্ত কিন্তু সেই পর্বে যেভাবে পুরোদমে শুরু হওয়ার কথা এখন পর্যন্ত শুরু হয়নি। তবে এখানকার যারা কর্মকর্তা রয়েছেন, যারা মাঠ পরিচালনাকারী রয়েছেন, তারা মনে করছেন যে আবহাওয়ার উন্নয়ন সাপেক্ষে কিন্তু এখানে বেচাকেনা আজকেই শুরু হতে পারে, এমনটি তারা আশা করছেন। এতটুকুই ছিল বরিশালের কোরবানির পশুর হাট থেকে আমার হাতে থাকা সবশেষ খবর। এবার কোরবানির পশুর হাটের আরো খবর জানতে চলে যাব নারায়ণগঞ্জের সজীবের কাছে। সজীব, আপনি জানাবেন নারায়ণগঞ্জের পশুর দাম এখন কেমন দেখছেন, এছাড়া হাটের নিরাপত্তায় কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? জি এনি ধন্যবাদ আপনাকে। আমি এখন রয়েছি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বোদনাইলের 2 নং ঢাকেশ্বরীর একটি বালুর মাঠে, যেই মাঠটিতে প্রতি বছরই কোরবানির উপলক্ষে অস্থায়ী পশুর হাট ইজারা দিয়ে থাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। একটু জানিয়ে রাখি যে এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সর্বমোট 20টি হাট ইজারা হয়েছে এবং পুরো জেলায় কিন্তু 89টি হাটের ইজারা দেওয়া হয়েছে। তো এই বছর গরু যেই আমদানি এই হাটটিতে আছে, তো পর্যাপ্ত পরিমাণে গরু আছে, কিন্তু দাম গতবারের তুলনায় কিছুটা বেশি চাওয়া হচ্ছে বলে আমাদেরকে এখানকার যে ক্রেতারা আছেন তাদের সাথে কথা বলে আমরা সেই বিষয়টি জানতে পেরেছি। তো পাশাপাশি বিক্রেতারাও আমাদেরকে গরু যে বাড়তি যে দামের যে বিষয়টির বিষয়ে জানিয়েছেন, সেটি হচ্ছে যে গো খাদ্যের দাম গতবারের তুলনায় প্রতি খাদ্যে 100 থেকে 500 টাকা দাম বেড়ে যাওয়ায় এই দামটি তারা বাড়তি চাচ্ছেন। তো এছাড়া এই হাটে আপনার নদীপথে এবং সড়ক পথে গরু নিয়ে আসার জন্য বেশ ভালো যোগাযোগ ব্যবস্থা রয়েছে। প্রতি বছরই এই হাটে আপনার নারায়ণগঞ্জের আশেপাশের জেলাসহ দূর দূরান্ত থেকে, বিশেষ করে আপনার উত্তরাঞ্চলের যে সমস্ত জেলাগুলো আছে সেই সমস্ত জেলাগুলো থেকে কিন্তু এই হাটে গরু নিয়ে আসা হয়। বিশেষ করে সিরাজগঞ্জের বিভিন্ন অঞ্চল থেকে এই হাটে গরুগুলো নিয়ে আসা হয়। আরেকটি বিষয় একটু সাথে যোগ করি যে এই হাটের নিরাপত্তার বিষয়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী বেশ সচেষ্ট আছেন। আমরা দেখেছি এই হাটের অস্থায়ী একটি ক্যাম্প করেছে র্যাব 11-র পক্ষ থেকে, এবং আজকে কিন্তু এখানে র্যাব 11-র সিও এখানে এসেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখার জন্য। তো এই ছিল নারায়ণগঞ্জের কোরবানির পশুর হাট থেকে সর্বশেষ। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা চলছে, সেখানে আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, আজ কোন কোন দল আলোচনায় অংশ নিচ্ছে, এছাড়া দলগুলোর মধ্যে এখনও কোন কোন ইস্যুতে মতপার্থক্য বজায় আছে জানাবেন? গতকাল যেটি দেখেছেন যে প্রধান জাতীয় ঐকমত্য কমিশনের যে দ্বিতীয় দফার আলোচনার সূচনা, সেটির উদ্বোধন হয়েছিল এবং আজকে মূলত এই ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আরিয়াস তার নেতৃত্বে সব দলের গুলোই বৈঠক অনুষ্ঠিত হবে। এবং যে বিষয়টা আপনি জানতে চাচ্ছেন কোন বিষয়গুলো নিয়ে বা ঐক্যমত হয়েছে বা হয়নি, সেটির একটি বিষয় হচ্ছে যে রাখা হয়েছে। অর্থাৎ আপনি জানেন যে 70 অনুচ্ছেদে যে একজন সংসদ সদস্য তার নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারবে না, এখন যে বিষয়টি রয়েছে সেটি নিয়ে আলোচনা আজকে হওয়ার কথা রয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটি নিয়ে এখানে আজকে আলোচনা হবে এবং নিম্নকক্ষে যে নারীর সংখ্যা নিয়ে সেটি আমরা দেখেছি যে এক এক দল এক এক ধরনের মতামত দিয়েছে, সেই বিষয়টি নিয়ে এখানে আলোচনা হবে। এবং যেই আজকে এই কয়টি এজেন্ডাই মূলত যে আলোচনা সেখানে রাখা হয়েছে, সবগুলো দলে এখানে অংশ নিয়েছেন এবং ঐকমত্য কমিশনের সহসভাপতির সাথে তার সাথে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম আনুষ্ঠানিকভাবে। তিনি যেটি জানিয়েছিলেন, এই বৈঠকগুলো যেহেতু গতকালকে প্রধান উপদেষ্টা এটির উদ্বোধনী ঘোষণা করেছেন এবং আজকে তারই ধারাবাহিকতায় সব দলগুলোকে নিয়ে এই যে নির্দিষ্ট কিছু এজেন্ডা, যেটি বলছিলাম যে 70 অনুচ্ছেদ, তত্ত্বাবধায়ক সরকার, নিম্নকক্ষে নারীর আসন, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে। এবং পরবর্তীতে এই ফরম্যাটটি মূলত এমনও হতে পারে যে দেখা যাচ্ছে একাধিক দলের সাথে বা শুধু কোনো একটি দলের সাথে কোনো বিষয় নিয়ে বৈঠক হতে পারে। এবং তারা আশা করছেন যেহেতু আগামী মাসে, অর্থাৎ আগামী মাসে একটি জুলাই সনদ যেটি
ঘোষণা করার কথা রয়েছে। এবং এই যে বৈঠকগুলোর মধ্যে দিয়ে আগামী মাসে জুলাই সনদ তৈরি করতে পারবে বলে একটি ঐক্যমত্য কমিশন মনে করছেন। এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের তাগাদা রয়েছে, যেটি গতকালকে তারা যখন প্রধান উপদেষ্টাদের বৈঠক শেষে গণমাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছিলেন সেখানেও কিন্তু আমরা দেখেছি। এবং অধিকাংশ দলের মধ্যে কিন্তু আজকে অনানুষ্ঠানিকভাবে যখন প্রবেশ করেছে একাধিক দলের নেতাদের সাথে আমি কথা বলেছি, তারা যেটি বলছেন আসলে নির্বাচনমুখী যে সংস্কার সেদিকেই তাদের জোর দিতে দেখা যাচ্ছে। এবং তারা যে বলছেন যে সংস্কারগুলো সাংবিধানিক সংস্কার বাইরে, অর্থাৎ কিছু সংস্কার সেটি নির্বাহী আদেশে করা যেতে পারে, সেই সংস্কারগুলো সম্পন্ন করতে খুব বেশি সময় প্রয়োজন হবে না। এবং আরেকটি বিষয় বলছেন, যেহেতু সংস্কারের কথা, সংস্কার বিচার এবং এই নির্বাচনকে অনেকেই মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছেন, সেই বিষয়টিও কিন্তু রাজনৈতিক দলগুলো স্পষ্ট করেছেন বা ঐক্যমত্য কমিশনও সদস্যরা কিন্তু স্পষ্ট করেছেন। তারা বলছেন যে নির্বাচন, সংস্কার কিংবা বিচার এটি কিন্তু প্রত্যেকটি আলাদা আলাদা প্রক্রিয়া, এটি কোনোটির সাথে দ্বন্দ্ব নয়। এবং এখন যেটি আমরা দেখছি যে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানটি ঐক্যমত্য কমিশনের বৈঠকটি 11টায় শুরু হওয়ার কথা হলেও এখন প্রায় 20 মিনিট অতিক্রম হয়েছে, এখনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। মাত্রই আমরা দেখছি যে এই যে আনুষ্ঠানিকভাবে এই ঐক্যমত্য কমিশনের বৈঠকটি শুরু করার প্রক্রিয়া সেটি ঘোষণা দিয়েছে। ইতিমধ্যে অনেকগুলো দল এখানে এসেছে, বিশেষ করে বিএনপি, এনসিপি, লেবার পার্টিকে দেখছি আমরা। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক চলছে, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। কুমিল্লার খামারিদের মতো শঙ্কায় নওগাঁর চামড়া ব্যবসায়ীরাও। তাদের দুশ্চিন্তা ঈদ সামনে রেখে লবণের দাম বাড়া। 50 কেজি বস্তায় লবণের দাম বেড়েছে 150 থেকে 200 টাকা। অন্যদিকে গেল 5 বছরে ট্যানারি মালিকদের কাছে ব্যবসায়ীদের পাওনা প্রায় 5 কোটি টাকা। সব মিলিয়ে অর্থ সংকটে চামড়া সংগ্রহ নিয়ে বিপাকে রয়েছেন তারা। নওগাঁ প্রতিনিধি আব্বাস আলী পাঠানোর প্রতিবেদনে বিস্তারিত। নওগাঁ শহরের গোস্তহাটির মোড়ের পাশের চামড়াপট্টি। পবিত্র ঈদুল আজহা ঘিরে চামড়া ব্যবসায়ীদের হাক ডাকে মুখর হওয়ার কথা থাকলেও এবার নেই কোনো প্রস্তুতি। চলতি বছর লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া 5 টাকা ও ছাগলের চামড়া 2 টাকা বাড়িয়েছে সরকার। তবে সরকার নির্ধারিত এই দামে খুশি নন ব্যবসায়ীরা। জানান, জেলায় ছোট বড় 150 জন চামড়া ব্যবসায়ী থাকলেও কয়েকজন ট্যানারি মালিকদের কাছে জিম্মি প্রায় সবাই। এছাড়া 50 কেজির লবণের বস্তা 150 থেকে 200 টাকা পর্যন্ত দাম বাড়ায় লাভ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। বিগত 15 সালের যে সব টাকা পয়সা ঢাকাতে আমাদের পড়ে আছে, এই সব টাকাগুলো এখনো পাচ্ছি না। তো এই কিছু পাই, মাঝে মধ্যে 5-10 হাজার টাকা পাঠায় দেয়, তো এই টাকাতে আসলে কিছু হয় না। চামড়া কিনে ঢাকাতে মাল দেওয়ার পরে বাকি টাকাগুলো না পাওয়াতে এরা বিভিন্ন সমস্যায় পড়ে ব্যবসাটা প্রায় এখন বন্ধ। সব সময় আমার তো লাভটা থেকে না, কিন্তু সারা বছর যেরকম বাজারটা ভালো থাকে, কিন্তু ঈদে যায় বাজারটা ওরকম ভালো থাকে না। পাওনা আমরা সব সময় থাকি, কোরবানি আসলে মোটামুটি কভার হয়, কিন্তু একেবারে ক্লিয়ার আমরা এই পর্যন্ত হইতে পারিনি। লবণের দাম 600 টাকা ছিল, সেখান থেকে লেগে গেছে 800 টাকা, আবার শুনতেছি আরও বাড়াবে। তো এরকম করে যদি কষ্ট বেশি পড়ে যায়। আগে 25টি গুদাম থাকলেও এখন তা কমে দাঁড়িয়েছে মাত্র 3টিতে। ব্যবসায়ীদের অভিযোগ, প্রান্তিক ব্যবসায়ীদের সুযোগ সুবিধা বাড়ানো গেলে এই শিল্প আরও এগিয়ে যাবে। গেল 5 বছরে ট্যানারি মালিকদের কাছে ব্যবসায়ীদের প্রায় 5 কোটি টাকা বকেয়া জমেছে বলেও দাবি করেন তারা। সঠিকভাবে লবণ হয়, যেমন আমরা সংরক্ষণ করে লবণ দিতে পারি, আমরা ক্রয় করতে পারি, ট্যানারি মালিকদের কাছে আমরা বিক্রি করতে পারি এবং আমরা যেন টাকা পাই। আমরা যদি ব্যবসায়ীরা যদি এভাবে লুজার হতে থাকে প্রতি বছর, তাহলে তো চামড়া সংরক্ষণ করার লোক থাকবে না। আপনি দেশের সম্পদ বাঁচান, মিটিং করবেন আর বলবেন বাঁচান, দেশের সম্পদ বাঁচবে না। এরই মধ্যে জেলার 6টি মাদ্রাসায় চামড়া প্রক্রিয়াজাতকরণের বিষয়ে জানানো হয়েছে। এছাড়াও বিনামূল্যে লবণ সরবরাহের বিষয়েও তদারকির কথা জানান জেলা প্রশাসক। চামড়া সংগ্রহ করতে গিয়ে যখন দেরি হয়ে যায়, এই মধ্যবর্তী সময় চামড়াগুলো পছন্দ হবে। ইনশাল্লাহ এটা আমাদের হবে না। আমরা প্রয়োজনে ঈদের আগে আবারও জনগণকে সচেতন করার জন্য মাইকিংয়ের ব্যবস্থা করব। পাশাপাশি বিনামূল্যে যে লবণটা সরবরাহ করা হবে সেটা যদি সঠিকভাবে ব্যবহার করা হয়। এবছর 2 লাখ চামড়া প্রস্তুতের আশা ব্যবসায়ীদের। এই শিল্পকে টিকিয়ে রাখতে বকেয়া পরিশোধ সহ সরকারের নজরদারি বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের। এখন নওগাঁ।
কোরবানি উপলক্ষে বাড়ি ফিরতে শুরু করেছেন মানুষ, সাথে বেড়েছে পশুবাহী যানবাহনের সংখ্যা। এতে চাপ বেড়েছে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মহাসড়কে। এ নিয়ে আরও জানাতে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সিরাজগঞ্জের মুলিবাড়ি থেকে যুক্ত হচ্ছেন রিফাত রহমান। রিফাত, মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন? এছাড়া ঈদযাত্রায় কোনো ভোগান্তি বা যানজট আছে কিনা জানাবেন। ঈদে বাড়ি ফিরছে উত্তরের মানুষ, যে কারণে উত্তরের যে মহাসড়ক রয়েছে, বিশেষ করে যমুনা সেতুর যে সংযোগ মহাসড়ক রয়েছে, এই সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে স্বাভাবিক সময় যে চাপ থাকে তার থেকে চাপ কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে আমরা দেখেছি। আমি আসলে যে জায়গাটিতে রয়েছি এটি যমুনা সেতুর পশ্চিম পার অর্থাৎ ছয়দাবাদ এলাকায় রয়েছে। আমার পিছনে যে মহাসড়কটি দেখছেন, এই মহাসড়কটি ব্যবহার করেই উত্তর এবং দক্ষিণবঙ্গের কিন্তু প্রায় 22 জেলার যানবাহন এই মহাসড়কটি ব্যবহার করে, যে কারণে সারা বছরই এই মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও ঈদের আগে কয়েক গুণ চাপ এই মহাসড়কে বৃদ্ধি পায়। তবে যেহেতু আর 3 দিন বাকি রয়েছে, যারা আগেই ঈদে বাড়ি ফিরছেন তারা কিন্তু বাড়ি ফিরতে শুরু করেছেন। পাশাপাশি যেহেতু আগামীকাল থেকে ঈদের ছুটি শুরু হচ্ছে, যে কারণে আগামীকাল বিকেল থেকে কিন্তু এই মহাসড়কে যানবাহনের চাপ আরো কয়েক গুণ বৃদ্ধি পাবে বলে আমাদেরকে যারা এর সংশ্লিষ্টরা রয়েছেন, বিশেষ করে হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আপনি জানেন যে এই মহাসড়কটিতে ঈদের আগে প্রতি বছরই যানজটে পড়তে হয় উত্তরের মানুষকে। তবে এবার সড়ক বিভাগ যেটি বলছে যে এবারের ঈদের জন্য এই মহাসড়ক কিন্তু 4 লেনই খুলে দেওয়া হয়েছে। বিশেষ করে আমার পিছনে যে ফ্লাইওভারটি রয়েছে এটি মুলিবাড়ি ফ্লাইওভার, এই ফ্লাইওভারটি কিন্তু এবারের ঈদ যাত্রার জন্য গতকাল থেকে কিন্তু খুলে দেওয়া হয়েছে, যে কারণে আসলে এই মহাসড়কে যে জায়গাগুলো যানজটের জন্য ঝুঁকিপূর্ণ ছিল সে জায়গাগুলো কিন্তু সড়ক বিভাগের পক্ষ থেকে সেগুলো মেরামত করে যান চলাচল স্বাভাবিক যাতে থাকে সে প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে গ্রহণ করেছে। পাশাপাশি আরেকটি তথ্য দিয়ে রাখি, যেহেতু এই মহাসড়কের গুরুত্বপূর্ণ যে মোড়টি রয়েছে হাটিকুমরুল মোড় বলা হয়, এই মোড়ে যে ইন্টারচেঞ্জটির কাজ চলছে সেটিরও কিন্তু প্রায় 2টি লেন ইতিমধ্যেই খুলে দিয়েছে সড়ক বিভাগ। বিশেষ করে পাবনা এবং বগুড়ামুখী যে লেনটি রয়েছে সেই লেনটি খুলে দেওয়ার ফলে তারা যেটি আসলে দাবি করছে যে এই মহাসড়কে প্রতি বছর যে ঈদের আগে যানজটে পড়ে ভোগান্তি পোহাতে হয় সে ভোগান্তি কিন্তু এবারের ঈদে থাকবে না। পাশাপাশি আমি জেলা পুলিশের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে যাতে অতিরিক্ত যানবাহনের কারণে যানজটের সৃষ্টি না হয় সে কারণে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে ঈদ পর্যন্ত। তো এই ছিল আমার কাছে যমুনা সেতুর পশ্চিম পাড় থেকে সবশেষ। মহাসড়কে ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী রিফাত রহমান। আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সিপিডির ব্রিফিং চলছে, সরাসরি চলে যাচ্ছে সেখানে। এবং আবার বাজেট উন্নয়ন কর্মসূচিগুলো বাস্তবায়নের ক্ষেত্রেও আমরা পুরোপুরি করতে পারি না, এবং আরও জাতীয় বাজেট কিংবা উন্নয়ন কার্যক্রম অর্থায়ন করতে গেলে ব্যাংকিং খাত থেকে অনেক ঋণ নিতে হচ্ছে সরকারকে, এবং মূল্যস্ফীতির কথা আগেই বলেছি। আর ব্যাংকিং খাতের অনেকখানি আমরা দেখেছি যে অনেক ইতিবাচক পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং অনেক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা দেখেছি, কিছু কিছু ক্ষেত্রে ফিরে এসেছে। কিন্তু এখানে একটা অন্যতম চিন্তার কারণ হচ্ছে যে উচ্চ নন পারফর্মিং অর্থাৎ খেলাপি ঋণ, সেটি একটি। আরেকটি বিষয় যে এর মধ্যেও ইতিবাচক দিক হচ্ছে যে বহির্খাতের ক্ষেত্রে একটা ভালো ইতিবাচক পদক্ষেপ দেখা যাচ্ছে, বিশেষ করে আমাদের যে রেমিটেন্স এবং রপ্তানি আয় সেটার কারণে এই যে বাণিজ্য ভারসাম্য সেটা উন্নত করা গেছে, এবং আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভের ক্ষেত্রে যে পতন ছিল সেই পতনটা রোধ করা গেছে, এটি একটি ভালো বিষয়। এবং আরেকটা বিষয় যে আমাদের বৈদেশিক মুদ্রার সাথে টাকার বিনিময় হার, বিশেষ করে টাকা ডলারের বিনিময় হার, সেখানে একটা স্থিতিশীলতা এসেছে, এবং এর প্রেক্ষিতে আমরা দেখছি যে কিছুদিন আগে এটাকে বাজার ভিত্তিক করে ফেলা হয়েছে এবং তারপরেও এক ধরনের স্থিতিশীলতা বজায় রয়েছে। তো এই ধরনের একটা সামষ্টিক অর্থনীতির প্রেক্ষিতে কী ধরনের বাজেট হওয়া উচিত সেটাও আমাদেরকে বিবেচনা করে আমরা এটা বিশ্লেষণ করেছি। খুব সংক্ষেপে, যেহেতু এটা আমরা বাজেটের কিছু পদক্ষেপ এবং খাতের বিশ্লেষণ করব, খুব সংক্ষেপে দু একটা সূচকের কথা বলছি যে বাজেটটা কি বলা হচ্ছে যে প্রবৃদ্ধির কথা। প্রবৃদ্ধির আগামী অর্থ বছরে সেটা 5.5 হিসাব করা হয়েছে, এবং যা 2025 অর্থাৎ চলতি অর্থ বছরের যে সংশোধিত
লক্ষ্যমাত্রা সেখানে 5% করা হয়েছে। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে এখানে আমরা কিছুদিন আগেই যে বিবিএস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে একটা প্রভিশনাল জিডিপি গ্রোথের এস্টিমেট করেছে সেখানে দেখা যাচ্ছে যে সেটা হবে 2025 সালের জন্য 4%। তো এখানে 5% রিভাইজ বাজেটে সেটার সাথে একটা বিরাট গ্যাপ রয়েছে। সেটা কিভাবে অর্জন করা হবে সেটা কিন্তু স্পষ্ট নয়। অন্যতম বিষয় হচ্ছে যে বিনিয়োগ এবং জিডিপির আকারে বিনিয়োগ, বিশেষ করে ব্যক্তি খাতের বিনিয়োগের ক্ষেত্রে আমরা দেখছি যে এক ধরনের যে স্থবিরতা 23-24% মধ্যে বহুদিন থেকে আটকে আছে, সেটি একটি উদ্বেগের বিষয়। সেই প্রেক্ষিতে আগামী অর্থ বছরেও সামান্য একটু লক্ষ্যমাত্রাটা বাড়ানো হয়েছে, কিন্তু তারপরেও যে বর্তমানে যে চলমান অর্থনৈতিক অবস্থা রয়েছে, বিভিন্ন ধরনের বিনিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো কাটিয়ে উঠে বিনিয়োগ কতখানি বাড়ানো যাবে সেটাও কিন্তু একটু সন্দেহের অবকাশ রয়ে যায়। আর আমরা লক্ষ্য করেছি যে এখানে ব্যক্তি খাতের বিনিয়োগের বিপরীতে সরকারি খাতের বিনিয়োগটাই কিন্তু বাড়ছিল। তো সেখানে আগামী অর্থ বছরে একটু নিম্নমুখী করা হয়েছে। আমি আরেকটি সূচক বিনিয়োগের ক্ষেত্রে যদি বলি, যেটা বললাম যে ব্যক্তি খাতের বিনিয়োগের জন্য ব্যক্তি খাতে যে ঋণ প্রবাহ ব্যাংক থেকে সেটার লক্ষ্যমাত্রা 2026-এ 11% করা হয়েছে, কিন্তু রিভাইজ বাজেট 2025-এ সেটা কিন্তু 9.8 এবং এপ্রিল পর্যন্ত সেটা 7.5%। আরও 2 মাস পরে কতখানি বাড়বে এবং তারপরে আগামী বছরে সেটা আরও ঋণ প্রবাহটা বাড়বে, সেটা যদি বিনিয়োগের পরিবেশ উন্নত না হয় তাহলে ব্যক্তি খাতের ঋণের প্রবাহ কীভাবে বাড়বে সেটি একটি বিষয়। আর সিপিডি নিয়ে বাজেট নিয়ে সিপিডির প্রেস ব্রিফিংয়ে কথা বলছিলেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। কোরবানির ঈদে আদা, পেঁয়াজ, রসুন সহ মশলা জাতীয় পণ্যের চাহিদা থাকে বেশি। পর্যাপ্ত সরবরাহের পরও দাম বাড়ানোর অভিযোগ ওঠে ব্যবসায়ীদের বিরুদ্ধে। মশলা বাজারের আরও খবর জানাতে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে যুক্ত হয়েছেন শোয়েব রহমান। শোয়েব, ঈদ ঘিরে খাতুনগঞ্জে মশলা সরবরাহ ও দরদাম কেমন দেখছেন? এছাড়া বেচা কেনা জমে উঠেছে কিনা জানাবেন। যেহেতু গত 5-6 দিন ধরে চট্টগ্রামে ভারী বর্ষণ হচ্ছে, সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু বেচাকেনা খুব একটা জমে ওঠেনি। বৈরী আবহাওয়া সেই ঈদের যে বেচাকেনা সেই বেচাকেনায় ব্যাঘাত ঘটাচ্ছে। আর পণ্যের সরবরাহের কথা যদি বলি, সেটি গেল বছরের তুলনায় বেশ ভালো সরবরাহ রয়েছে। কারণ ব্যবসায়ীরা বলছেন যে আগের সময়টাতে গুটি কয়েক ব্যবসায়ী শুধুমাত্র পণ্য আমদানি করতেন, কিন্তু এবার ছোট থেকে মাঝারি সব ধরনের ব্যবসায়ী কিন্তু পণ্য আমদানি করতে পেরেছেন, যে কারণে প্রতিটি আড়তেই আমরা দেখেছি যে ঈদকে ঘিরে যে সকল পণ্যের চাহিদা বাড়ে, বিশেষ করে আদা, রসুন, পেঁয়াজ, সেগুলোর কিন্তু পর্যাপ্ত মজুদ রয়েছে। এবং খুচরা বিক্রেতারা যেহেতু হাতে আর খুব একটা সময় নেই, তাই তারাও কিন্তু ঝঞ্ঝাট উপেক্ষা করে আসছেন এবং তারা পণ্য দেখছেন। পছন্দসই পণ্য হলে এবং দামে দরে মিললে কিন্তু তারা পণ্য কিনছেন। এবং খাতুনগঞ্জের বাজারে এক সপ্তাহ আগের চিত্র যদি বলি, এক সপ্তাহ আগে বা 10 দিন আগে আদা বিক্রি হচ্ছিল 115 টাকা প্রতি কেজি, যেটি চায়না আদা, সেটি কিন্তু এখনও 115 টাকায় রয়েছে। রসুনের দামে কিছুটা বেড়েছে। রসুন এক সপ্তাহ 10 দিন আগে যেখানে ছিল 115 থেকে 120 টাকা, সেটি কিন্তু এখন 140 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং এর বাইরে পেঁয়াজের কথা যদি বলি, পেঁয়াজ কিন্তু অপরিবর্তিত রয়েছে। পেঁয়াজ এখনও বিক্রি হচ্ছে মান ভেদে 45 থেকে 52 টাকার মধ্যে। এবং এই পাইকারি বাজারে এই দাম থাকলেও খুচরায় কিন্তু তার সঙ্গে ব্যাপক ফারাক আমরা দেখেছি। বিশেষ করে আদার কথা যদি বলি, আদা 115 টাকা কেজি হলেও কিন্তু সেই আদা খুচরায় বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকায়। এবং রসুন যেখানে 140 টাকায় পাইকারিতে বিক্রি হচ্ছে, সেই রসুন খুচরায় কিন্তু বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে। তো এই যে পাইকারির সঙ্গে খুচরার যে ব্যাপক পার্থক্য, সেই পার্থক্য নিরসনে প্রশাসনের তদারকির কথা বলছেন কোন ব্যবসায়ীরা। বিশেষ করে তারা বলছেন যে পাইকারিতে কিন্তু প্রতিটি আড়তে পর্যাপ্ত পণ্য রয়েছে, কিন্তু সেখান থেকে খুচরা বিক্রেতারা সামান্য পরিমাণে পণ্য ক্রয় করে নিয়ে যাচ্ছেন এবং সেখানেই কিন্তু তারা অল্প অল্প করে বিক্রি করছেন এবং এক ধরনের কৃত্রিম সংকট তৈরি করে কিন্তু ভোক্তাদের কাছ থেকে বাড়তি টাকা আদায় করছেন। তো সেই জায়গা থেকে খুচরা বাজারে কিন্তু তদারকির কথা বলছেন ব্যবসায়ীরা। অন্যদিকে পর্যাপ্ত সরবরাহ রয়েছে, ব্যবসায়ীরা বলছেন যে দাম বাড়ার কোনো কারণ নেই। চট্টগ্রামে মশলার বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান। কোরবানি উপলক্ষে জামালপুর সদর উপজেলার 15টি ইউনিয়নের ভিজিএফ কার্ডধারীদের বিনামূল্যে 10 কেজি করে চাল বিতরণ করছে জেলা প্রশাসন। নিয়ে আরও জানাতে কেন্দুয়া কালীবাড়ি ইউনিয়ন পরিষদ থেকে যুক্ত হচ্ছেন জুয়েল রানা। জুয়েল, এবার জেলার কতজনকে এই চাল দেওয়া হবে আর কতদিন ধরে এই কার্যক্রম চলবে জানাবেন।
এনি জামালপুরে পবিত্র কোরবানির ঈদ উপলক্ষে দুস্থদের জন্য খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় অর্থাৎ বিজিএফ বলে এই প্রকল্পের আওতায় ৭৮,১৬৮ জন কার্ডদারের মধ্যে প্রতিজনকে 10 কেজি করে চাল বিতরণ কার্যক্রম গতকালকে থেকে শুরু হয়েছে। অর্থাৎ আজকে সকাল 8টা থেকে শুরু হয়ে এক টানা 5টা পর্যন্ত চলবে। অর্থাৎ আগামীকালও এই চাল বিতরণ চলবে জামালপুর সদর উপজেলার 15টি ইউনিয়নের মাধ্যমে। আর এই জেলা প্রশাসনের উদ্যোগে এই যে চাল বিতরণ করা হচ্ছে পবিত্র ঈদকে কেন্দ্র করে, এই চাল বিতরণের দায়িত্ব হচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ইউনিয়ন পরিষদের মেম্বার ও চেয়ারম্যানদের সহায়তায় কিন্তু এই চাল বিতরণ কার্যক্রম চলছে। সব মিলিয়ে বলা চলে এই যে চাল পাচ্ছে, এই চালগুলো নিয়ে সাধারণ মানুষের কিন্তু অনেকটা উপকার আসবে বলে এখানে ভুক্তভোগীরা জানিয়েছে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে চাল বিতরণের সবশেষ তথ্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দাখিল করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এখন ব্রিফ করছেন তিনি, সরাসরি চলে যাচ্ছে সেখানে। সবাই যেন এটা দেখতে পায় যে একটা সুবিচার নিশ্চিত হচ্ছে, এখানে কোনো পক্ষপাত করা হচ্ছে না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। যেভাবে ওপেন কোর্ট ট্রায়ালটা মানুষ সরাসরি দেখতে পাচ্ছে, এটা আমাদের দেশের জন্য একটা নজির স্থাপন করেছে। আশা করি এখন উন্মুক্ত আদালতের বিচার কার্যক্রম যদি সর্বসাধারণ দেখতে পারে তাহলে সেখানে সুবিচার নিশ্চিত হবে ইনশাআল্লাহ। এই কার্যক্রম যেন আমরা সর্বক্ষেত্রে প্রচলন করতে পারি সেটার জন্য প্রচেষ্টা নেওয়া হবে। ধন্যবাদ আপনাদের। ভাই, আপনি নিজেই স্বীকার করেছেন যে অভিযোগটা দায়ের করতে কিছুটা দেরি হয়েছে, কিন্তু একই সাথে যদি আপনি অভিযোগটা আগে দিতেন তাহলে কিন্তু আপনার বিচারটা, আপনার যে গুমের অভিযোগের বিচারটা আরও আগে শুরু হতো, সেক্ষেত্রে আপনার কিছুটা অনুশোচনা হয় কিনা প্রশ্ন, এটা 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন হলো যে বিএনপি এই যে অভ্যুত্থান পরবর্তী এখন পর্যন্ত শহীদ এবং আহতদের সাথে কারোর সাথে বসেনি, ওভারঅল যদি বসার কথা বলি, এটা কি বিএনপির রাজনৈতিক কোনো ব্যর্থতা কিনা? আপনার শেষের দিকের তথ্যটা আগে বলে এটা সঠিক নয়। আমাদের আলাদা আলাদা সেল আছে, শহীদ পরিবারদের সাথে সাক্ষাৎ করা, তাদেরকে সহযোগিতা করা, তাদের পরিবারকে সহযোগিতা করা, সে সন্তানদের জন্য আমরা ভবিষ্যতে তাদের শিক্ষা ব্যবস্থা, শিক্ষা সহ সমস্ত চিকিৎসা সবকিছুর দায় আমরা নিয়েছি দায়িত্ব। এরকম অনেকগুলো আপনারা দেখবেন কার্যক্রম, বিশেষ করে মাননীয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে তিনি সরাসরিও ভিকটিম পরিবারের সাথে কথা বলেন, ভিডিওতে আপনারা দেখবেন। সুতরাং আপনার শেষের তথ্যটা আমি একটু ভিন্নমত পোষণ করি। আর আমার কেন মামলা করতে দেরি হলো, আপনারা যদি প্রত্যেকদিন আমার কার্যক্রমগুলো দেখেন, রাজনৈতিক বিভিন্ন কার্যক্রম, সংস্কার কার্যক্রম, এগুলো নিয়ে এত ব্যস্ত সময় আমার কাটাতে হয়েছে যে আমি আসলে নিজের জন্য আলাদাভাবে কোনো সময় বের করতে পারিনি এতদিন। আর তথ্য উপাত্ত সংগ্রহ করা এবং আইনজীবীদের সাথে আলাপ করে একটা খুব ভালো মতো ড্রাফট রেডি করে জমা দেয়া, যাতে করে এই মামলাটা আমরা প্রমাণ করতে পারি, সেটার জন্য একটু সময় লাগে। তারপরেও আমি কিছুদিন বিলম্ব হয়েছে, সেজন্য এটার জন্য দুঃখ প্রকাশ করছি। আমি জানি যে এই বিলম্বের জন্য আমাকে জিজ্ঞেস করা হবে। আমি কি দেখতে চাই সেটা ন্যায় বিচার না। আইন যেভাবে মনে করবে, বিচারে যেভাবে সাব্যস্ত হবে সেটাই আমরা মেনে নেব। আমি তো চাইব সর্বোচ্চ সাজা হোক, কিন্তু আইন আদালত সেটা সিদ্ধান্ত নেবে যে কোন সাজা তাদেরকে প্রমাণ করা হবে, দেয়া হবে, এবং কিভাবে আমরা প্রমাণ করতে পারলাম সেটার উপর নির্ভর করবে। সুতরাং বিচারের বিষয়ে কিন্তু স্পেসিফিক এভাবে বলা যায় না যে আমি অমুকের ফাঁসি চাই, অমুকের এই চাই। আমাকে প্রমাণ করার দায়িত্ব আমার, এবং কোর্ট বুঝবে, আদালত সিদ্ধান্ত নেবে কোন সাজা দিবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিলের পর কথা বলছিলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। চট্টগ্রামে পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি চিনের পোশাক জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে কুকি চিনের 4 সদস্যকে। গতরাতে নগরীর চাঁদগাঁও এলাকা থেকে একটি কাপড়ের গাড়ি সহ তাদের আটক করা হয়। পুলিশ জানায় কুকি চিনের পোশাক তৈরি করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে নগরীর ওয়েল ফেব্রিক্স কারখানায় অভিযান চালানো হয়। এ সময় কারখানা থেকে 3 জনকে আটক করা হয়। পরে কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক তরিকুল ইসলামকে আটক করে পুলিশ। আটক তরিকুল ইসলাম আওয়ামী লীগ নেতা, সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের ভাই। একদিনের ব্যবধানে রাজশাহীর পাইকারি বাজারে বেড়েছে আমের দাম। জাতভেদে মন প্রতি দাম বেড়েছে 3 থেকে 400 টাকা। এ নিয়ে বিস্তারিত জানাতে বানেশ্বর আম বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, আমের দাম বৃদ্ধির কারণ হিসেবে কি বলছে বিক্রেতারা? আজ কোন জাতের আম কি দরে বিক্রি হচ্ছে জানাবেন।
এখন আম আসলে ভরা একটি মৌসুম এবং রাজশাহীর বানেশ্বর বাজারে সব রকম আমের সরবরাহ বেড়েছে। মূলত আসলে ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসন্ন যে কোরবানির ঈদ, এই কোরবানির ঈদের সময় কিন্তু বাইরের ব্যাপারীদের যে উপস্থিতি সেটি খানিকটা কম, আড়তে আমের সরবরাহ কৃষকরা কম দিতে পারছেন। তবে এক্ষেত্রে আসলে অনলাইনে যারা আসলে কিনে থাকেন তারা কিন্তু আসলে আমের এই সুযোগে কার্তিকটি বাড়িয়েছেন এবং একই সাথে ফল ভান্ডার যেগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আমের চাহিদা বেড়েছে। সুতরাং এই সুযোগে আসলে যারা কৃষক আছেন, বাগানিরা রয়েছেন, তারা কিন্তু আমের জাতভেদে দাম বাড়িয়েছেন। গতকালকের বাজারেও আমরা আসলে যেমনটা দেখেছিলাম প্রায় 800 থেকে 850 টাকা আটিগুটি দরে আমগুলো বিক্রি হয়েছে এবং গোপালভোগ 2200 টাকা দরে বিক্রি হয়েছে। সেখানে আজকে কিন্তু আটিগুটি প্রায় 900 থেকে 1000 এবং গোপালভোগ বিক্রি হচ্ছে প্রায় 2400 থেকে 2500 টাকা পর্যন্ত। এবং আমরা ক্ষীরসাপাত দেখেছি গতকালকে প্রায় 2100-2200 টাকা দরে যে আমটি বিক্রি হয়েছে, আজকে কিন্তু সেটি 2300 থেকে 2400 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং অন্যান্য জাতের মধ্যে ফজলি আম, নাগ ফজলি এবং যে লক্ষণভোগ আম, সেগুলো আসলে যেই পরিমাণ দাম ছিল 1200 থেকে 1300 টাকা মন দরে বিক্রি হচ্ছে গতকালকে বাগান এবং হাটে। এবং আজকে আমরা যেইটি হাটে লক্ষ্য করছি সেটি প্রায় 17 থেকে 1800 টাকা দর বেড়েছে। অর্থাৎ এই যে আমের দাম বৃদ্ধি, সেটির কারণ হচ্ছে আসলে অনলাইনে যে আসলে বিক্রি বেড়েছে, এই বিক্রি বাড়তির কারণে কিন্তু আসলে আমরা যেটি লক্ষ্য করছি যে আসলে এই আমের দামটি বেড়ে গেছে। এবং নিয়ে আসলে রাজশাহীর বাজারে এই যে ক্রমশ যে ঈদ ঘনিয়ে আসার আগে পর্যন্ত আমের চাহিদা বাড়বে এবং দামটিও বাড়তে পারে। তো এই ছিল রাজশাহীর বানেশ্বর থেকে আমার কাছে আমের বাজারের সর্বশেষ খবর। অ্যানি, রাজশাহীর আমের বাজারের দরদাম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। শেষ করবো এখন জনপদে, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। আজ দেশের 8 জেলায় ঝড় বৃষ্টির আভাস, নদীর পানি বেড়ে প্লাবিত নিম্নাঞ্চল, টানা বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা। জমে উঠছে কোরবানির পশুর হাট, 5 বছরের বকেয়া না পাওয়া ও লবণের দাম বাড়ায় চামড়া ব্যবসায়ীদের হতাশা। ঈদ ঘিরে ঢাকা টাঙ্গাইল যমুনা মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ঢাকা সিলেট মহাসড়কে যানজটে দুর্ভোগ। এবং কোরবানি উপলক্ষে বেড়েছে মশলার চাহিদা, পর্যাপ্ত সরবরাহের পরও ব্যবসায়ীদের বিরুদ্ধে দাম বাড়ানোর অভিযোগ। শেষ করছে এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।